হ্যালো স্টুডেন্টস, বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের আমার থার্ড লেকচার স্টার্ট করছি। টপিকটা তোমাদের জানা, সেটা হচ্ছে এসি সার্কিট। আমি যেটা শুরু করেছিলাম সেটা হচ্ছে কতগুলো টার্মিনোলজিস, ডিফারেন্ট টার্মিনোলজিস। 4 নম্বর পয়েন্টটা শুরু করছিলাম, সেটা হচ্ছে টাইম পিরিয়ড। হোয়াট ইজ টাইম পিরিয়ড? ওয়েভ ফর্মটা তোমাদের আঁকা আছে, তবু আমাদেরকে আরও একবার এখানে প্লট করতে হবে। ঠিক আছে, তোমরাও সাথে সাথে প্লট করো। এটা খুব বড় করে আঁকার খুব একটা প্রয়োজনীয়তা নেই। যা বললাম, খুব বড় করে আঁকার দরকার নেই, কারণ আমাদের এখানে দেখতে হবে পিরিয়ড, দ্যাট ইজ দ্য টাইম। ওকে, এই যে লক্ষ্য করো, একদম অরিজিন থেকে শুরু করে এই যে শেষ হচ্ছে, এইটা হচ্ছে টাইম। ঠিক আছে, এটাকে আমরা যে সময়টা আমরা দেখছি না, সেটা হচ্ছে, আমি এটাকে আই বলছি, আমি সব আই নিয়ে শুরু করেছি, ভিডিও করা যায়। টাইম পিরিয়ড হচ্ছে এই যে একটা সাইকেল শেষ করতে কত সময়, একটা সাইকেল শেষ করতে কত সময়। ফার্স্ট হচ্ছে সিম্বল হচ্ছে ক্যাপিটাল টি, ইউনিট নিশ্চিন্তে সেকেন্ড। হলো ডেফিনেশন, টাইম টু কমপ্লিট ওয়ান সাইকেল, টাইম টু কমপ্লিট ওয়ান সাইকেল, একটা সাইকেল কমপ্লিট করতে সময় কত লাগছে, দ্যাট ইজ কল টাইম পিরিয়ড। বোঝা গেছে? এইবার যে গুরুত্বপূর্ণ রিলেশনগুলো ফর্ম করতে চলেছি, সেটাকে আমি এখানে একটা রেড মার্জিন করে সেপারেট করে রাখছি। তোমরাও সেইভাবেই নোটটা তৈরি করতে পারো। খুব ভালো করে খেয়াল করবে প্রত্যেকটা জিনিস। ফার্স্ট দেখো, ওমেগা মানে কি? ওমেগার কথা ছাড়ো, ফার্স্ট বলো ফ্রিকোয়েন্সি মানে কি? নাম্বার অফ সাইকেলস পার সেকেন্ড। ধরো তুমি যে সাইকেল পেয়েছো সেটা হচ্ছে গিয়ে এফ নাম্বার অফ সাইকেল পেয়েছো, এফ নাম্বার অফ সাইকেল, f number of cycles we get in 1 second, f number of cycles we get in 1 second। তাহলে একটা সাইকেল, ওয়ান সাইকেল we get in 1/f সেকেন্ড। পারি লিখতে, নর্মাল ম্যাথামেটিক্স, ভাববার কিছু নেই। নেক্সট, একটা সাইকেল পেতে আমার 1/f সেকেন্ড লাগে। এইবার আমি এটা শিখে গেছি টাইম পিরিয়ড। একটা সাইকেল কমপ্লিট করতে সময় কত লাগে অ্যাজ পার ডেফিনেশন অফ টাইম পিরিয়ড? উই নো ফ্রম দ্য ডেফিনিশন of time period, t equal to required time to complete one cycle। তাহলে এই দুটো ইনফরমেশনকে কাজে লাগিয়ে, এটা আর এইটাকে কাজে লাগিয়ে আমরা লিখতেই পারি টি ইকুয়াল টু 1/f, যেটা আমরা আগে লিখে আসছি, আলোচনা করছি, ব্যবহার করছি, এখানে তোমাদের সামনে তুলে ধরলাম কিভাবে এলো। কারেক্ট? এইবার আমার দরকার এই বাক্সটার ভেতরে লেখা ওমেগা ইকুয়াল টু 2πf তোমাদের সামনে বুঝিয়ে দেওয়া। ঠিক আছে, এটা বুঝতে পেরেছো? এবার দেখো,
এবার দেখো আমরা কি জানি, এই টোটাল টাইম পিরিয়ডে যদি আমি কে সেকেন্ড ধরি, সেকেন্ডে আমার যে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট যে ওটা হচ্ছে দ্যাট ইজ 2π রেডিয়ান। সেকেন্ডে যেটা যাচ্ছে 2π রেডিয়ান। তাহলে আমি যদি বলি যে 2π রেডিয়ান যেটা পাচ্ছ সেটা হচ্ছে গিয়ে সেকেন্ডে এত রেডিয়ান যাচ্ছে। এবার যদি বলি 1 সেকেন্ডে কত রেডিয়ান, তুমি কি বলবে বলো? 2π/t রেডিয়ান। এবার 1 সেকেন্ডে যেটা 2π/t রেডিয়ান, এবার আমরা লিখতে পারি উই নো ফ্রম দ্য ডেফিনেশন অফ অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, কি জানি বলো? 1 সেকেন্ডে যেটা যাচ্ছে সেটা কত? ওমেগা কি বলো? অ্যাঙ্গুলার ভেলোসিটি পার সেকেন্ড। তাহলে আমি এই যে রিলেশনটা পেলাম আর এই যে রিলেশনটা পাচ্ছি, সে দুটোকে আমি কি লিখতে পারি? সমান। এইবার ওমেগা ইকুয়াল টু আমি কি লিখতে পারি? 2π × 1/t, আর টি ইকুয়াল টু লেখা যায় 1/f। তাহলে ওমেগা ইকুয়াল টু কী হচ্ছে? 2πf। পারলাম? আমাদের ব্যাপারটা ক্লিয়ার করতে পারলাম? যেটা জানতে চাইছিলাম পারলাম তো? বোঝা গেল তো? জিনিসটা কঠিন নয় তো? এই জিনিসটা কিন্তু আমি এইভাবে একটা সাইডে করে রাখলাম, সেটা কিন্তু তোমরা খুব ভালো করে ভিডিওটাকে পজ করে জিনিসটাকে রপ্ত করার চেষ্টা করবে। এই জিনিসটা যদি একবার বুঝে যাও, কোনো ফর্মুলা, কোনো অঙ্কে, এছাড়া আরও ভবিষ্যতে বিভিন্ন সাবজেক্ট তোমাদের আসবে, যেসব জায়গায় এই সমস্ত ফর্মুলাগুলো খুব ডিস্টার্ব করে, অনেকে মুখস্থ করে এগুলোকে নামাবার চেষ্টা করে, তাদেরকে আমার রিকোয়েস্ট, মুখস্থ না করে জিনিসটাকে অ্যানালাইজ করে জিনিসটাকে মাথায় রাখার চেষ্টা করো। কারণ এটার লংজিভিটি কোনো কিছু মেমোরাইজ করার লংজিভিটির থেকে অনেক বেশি। মেমোরাইজ করে লংজিভিটি বেশি হবে তোমার যদি সেটা তুমি বারংবার আমাদের মতো পড়িয়ে বেড়াও তাহলে। আর তুমি যদি না পড়াও, তুমি শুধু কনসেপ্ট দিয়ে জিনিসটাকে বার করতে চাও, তাহলে অ্যানালাইজ ইজ দ্য বেস্ট প্রসেস, নট মেমোরাইজ। ওকে, এবার আমরা কিছু এক্সাম্পল, আমি কোশ্চেনগুলো এখানে একটু কপি করে নিয়েছি। সাম এক্সাম্পলস ফর টাইম পিরিয়ড ক্যালকুলেশন। টাইম পিরিয়ড সম্বন্ধে একটা খুব শক্তপোক্ত ধারণা আনতে গেলে কতগুলো এক্সাম্পল আমি এখানে নিয়ে এসেছি, সেগুলো একটু স্টাডি করা ভালো। এখানে আমি প্রত্যেকবার টাইম পিরিয়ড ক্যালকুলেট করব। হোয়াট উইল বি দ্য টাইম পিরিয়ড? হোয়াট উইল বি দ্য টাইম পিরিয়ড? এই টাইম পিরিয়ড একবার যদি তুমি বার করা শিখে যাও, তাহলে এর পরবর্তী ক্ষেত্রে আমাদের অ্যাভারেজ ভ্যালু, আরএমএস ভ্যালু ক্যালকুলেশন করা একেবারে সোজা হয়ে যাবে। ঠিক আছে, ফার্স্ট ওয়েভ ফর্মটা দেখো, যেগুলো নিয়ে আগে আলোচনা হচ্ছিল যে ওয়েভ ফর্ম তো এরকমও তো করতে পারতাম, তাহলে কি হতো, কি সমস্যা হতো? এইগুলো কিন্তু সিম্পল ওয়েভ ফর্মের মধ্যে পড়ে না, এটা কমপ্লেক্স ওয়েভ ফর্মের মধ্যে পড়ে, তাই সাইনোসয়েডালে যাই, যাই হোক, ওটা আলাদা ইস্যু। ফার্স্ট, টাইম পিরিয়ড মানে কি? টাইম টু কমপ্লিট ওয়ান সাইকেল। তাহলে ফার্স্ট অফ অল তুমি ওয়েভ ফর্ম পেলেই প্রথমে দেখবে এর একটা সাইকেল কখন শেষ হচ্ছে। দেখো ফার্স্ট এই যে শুরু হলো, এই শেষ। কেন শেষ? কারণ দেখো এই যে ওয়েভ ফর্মের এই যে পার্টটা দেখছো, দেখো আবার রিপিট হচ্ছে, এখানে এসে আবার এই জায়গা থেকে আবার রিপিট হচ্ছে। তার মানে যখন সাইকেলটা পুনরাবৃত্তি হচ্ছে, মানে রিপিটেশন যে জায়গার থেকে স্টার্ট হচ্ছে,
তার আগে থেকে অরিজিন অবধি যে সময়টা সেটাই টাইম পিরিয়ড। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে টাইম পিরিয়ড তাহলে কত হচ্ছে, যদি আমি এখানে টাইম পিরিয়ড বার করতে চাই, যদি আমি বলি এটা হচ্ছে আমার টাইম পিরিয়ড। কেন টাইম পিরিয়ড? কারণ এই টি এর পর সাইকেলটা দেখো ফার্দার রিপিট হচ্ছে। এই টি এর পর যদি সাইকেলটা ফার্দার রিপিট হয় তাহলে টাইম পিরিয়ড এটাই। তাহলে এখানে টাইম পিরিয়ড কত হচ্ছে? 1। এটা আমি সবই সেকেন্ডে বার করছি, এটা সবই আমার সেকেন্ডে। ওকে, এটা আমার সেকেন্ডে, তাহলে এটা 1 সেকেন্ড। আচ্ছা, পরেরটা ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে এই যে ওয়েভ ফর্মটা দেখতে পাচ্ছি, এই যে শেষ হলো, এই যে শুরু হলো, এইখানে শেষ হচ্ছে, তারপরে একটা দেখো জায়গা কিছু নেই, আবার শুরু হলো। তাহলে এই জায়গাটা যেটা নেই বলে মনে হচ্ছে সেটা কিছু নেই নয়, জিরো ভ্যালু আছে। জিরো ভ্যালুও তো ভ্যালু। তাহলে এখানকার টাইম পিরিয়ড কত হবে? এইখান থেকে এত অবধি হবে টাইম পিরিয়ড। কেন? কারণ এখানে টাইম পিরিয়ড এটা হবে, কারণ এখানে কিন্তু এটা কমপ্লিট হচ্ছে না, কিছুটা পরিমাণ জিরো হওয়ার পর আবার রিপিট হচ্ছে, রিপিট হওয়ার পর আবার দেখো এইটা হচ্ছে গিয়ে আর একটা টাইম পিরিয়ড, এটা একটা টাইম পিরিয়ড, এটা একটা টাইম পিরিয়ড। তাহলে এখানকার টাইম পিরিয়ড কত হচ্ছে? 1 আর 1 2, মানে এটা 2 সেকেন্ড। এবার এটার ক্ষেত্রে দেখো, এটার ক্ষেত্রে সাইকেল কখন কোথায় গিয়ে তোমার কমপ্লিট হচ্ছে দেখো, লক্ষ্য করে দেখো এটা কত হচ্ছে। এই যে এখান থেকে শুরু হলো, এই ওয়েভ ফ্রম এই 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 এইখানে গিয়ে শেষ হচ্ছে। তার মানে টাইম পিরিয়ড কত হচ্ছে আমার এখানে যদি দেখা যায়, এখানে টাইম পিরিয়ড কত হচ্ছে যদি আমি দেখি, টাইম পিরিয়ড কত হচ্ছে, এটাও 2 সেকেন্ড। বোঝা যাচ্ছে? এই শুরু হয়ে এই শেষ, আবার শুরু হয়ে এই শেষ, তার আর একটা সাইকেল এখানে। এটার ক্ষেত্রে তোমরা নিজেরা দেখো, ভিডিওটাকে পজ করে নিজেরা করার চেষ্টা করো, লক্ষ্য করে দেখো, এই শুরু হলো, এই 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 এখান থেকে আবার ফার্দার শুরু হচ্ছে, তার মানে এটা টাইম পিরিয়ড। তাহলে এটার টাইম পিরিয়ড কত হচ্ছে? এটার টাইম পিরিয়ডও দেখো 2 সেকেন্ড। এটাই আমার এখানে বলার ছিল যে টাইম পিরিয়ড কিভাবে বার করবে। ডিফারেন্ট ওয়েভের ক্ষেত্রে টাইম পিরিয়ড বার করাটা না জানলে পরবর্তী ক্ষেত্রে আমাদের এগোনোটা একটু কমপ্লিকেটেড হয়ে যাবে। বোঝা গেল? এটা হচ্ছে টাইম পিরিয়ড ক্যালকুলেশনের প্রসেস। নেক্সট আমাদের স্টার্ট হচ্ছে, সেটা হচ্ছে তোমাদের 5 নম্বর, 4 নম্বর তো অবধি হয়ে গিয়েছিল। 5 নম্বরে আমাদের যেটা শুরু হবে সেটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু। ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু, এগুলো অলরেডি কিছুটা ডিসকাস হয়েছে, সেগুলো আবার ফার্দার এখানে একটু আলোচনা করার দরকার রয়েছে অ্যাজ পার টার্মিনোলজি ডিসকাশন। ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু বলতে আমরা যেটাকে মনে করেছি, যেটা রিপ্রেজেন্টেশন জানি, রিপ্রেজেন্টেশন কীরকমভাবে ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু রিপ্রেজেন্টেশন হয়, সেটা কীরকমভাবে হয় রিপ্রেজেন্টেশন? I is equal to Im sin omega t। সিমিলারলি ভোল্টেজের জন্য V ইকুয়াল টু Vm sin omega t। ক্লিয়ার? ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু রিপ্রেজেন্টেশন হলো। এইবার হচ্ছে 6 নম্বর, এটার খুব বেশি ডিটেলসে আর গেলাম না। 6 নম্বরে হচ্ছে অ্যামপ্লিটিউড বা ম্যাক্সিমাম ভ্যালু। আগে লিখি ম্যাক্সিমাম ভ্যালু, যেটা তোমরা অলরেডি দেখেছো, ম্যাক্সিমাম ভ্যালু। ম্যাক্সিমাম ভ্যালুকে আমরা আর একটা নাম দিয়েছি অ্যামপ্লিটিউড বা অ্যামপ্লিটিউড হচ্ছে কোনটা? যেটাকে আমরা বলে থাকি পিক ভ্যালু কোনটা বাবা? একার ক্ষেত্রে হচ্ছে Im আর এটার ক্ষেত্রে হচ্ছে Vm, দ্যাট ইজ কল দ্য অ্যামপ্লিটিউড
অর ম্যাক্সিমাম ভ্যালু অর পিক ভ্যালু। এই রকমভাবে কিন্তু জিনিসগুলোকে আমরা খুব ভালো মতো ক্লিয়ার করতে পারি। ঠিক আছে, নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট 7, এটা একটু ডিটেল হবে। 7 নম্বরে আমরা আলোচনা করব ফেজ অ্যান্ড phase difference. Phase and phase difference. Phase and phase difference. এটার আলোচনা আমাদের বেশ একটু কনসেপ্ট ক্লিয়ার করার দরকার। ফেজ প্রথমে একটু বুঝতে হবে ফেজ, এবং এই ফেজ ব্যাপারটা আমরা কেন এই ওয়ার্ডটার ব্যবহার করছি সেটা একটু প্রথম বুঝতে হবে। প্রথমত ফেজ কথাটা এখানে আমাদের সিঙ্গল ফেজ, আমরা এখন যা পড়ছি সিঙ্গল ফেজ নামে পরিচিত। এরপরে কিন্তু টু ফেজ পড়ব না, এরকম মাথায় অনেকের আসছে, ভাবছো টু ফেজ, না, এরপরে আমরা পড়ব থ্রি ফেজ। সিলেবাসে দেখে নিয়েছো, থ্রি ফেজ কথাটা পেয়েছো। সিঙ্গেল ফেজ বা থ্রি ফেজের মধ্যে তফাৎ থ্রি ফেজ পড়াবার সময় আমি উল্লেখ করব। ফেজ কথাটা হচ্ছে, ধরো আমরা যে সাইনোসয়েডাল ওয়েভফর্মটা দেখেছি, এই যে সাইনোসয়েডাল ওয়েভফর্মগুলো রয়েছে, এই সাইনোসয়েডাল ওয়েভফর্মে ভ্যালুটা দেখবে ভ্যারিয়েশান আছে, জিরো থেকে পিক ভ্যালুতে গিয়ে আবার জিরো হয়ে নেগেটিভ পিকে গিয়ে আবার জিরো হয়ে আবার পজিটিভ পিক, নেগেটিভ পিক, এইভাবে চলছে। তুমি যদি কোনো একটা ইনস্ট্যান্টের ভ্যালুটা নিতে চাও, তাহলে দেখবে যে পার্টিকুলার টাইমের রেসপেক্টে একটা ভ্যালু তোমাকে শো করছে। এইটাকে আমরা সাধারণত ফেজ বলে থাকি। বোঝা গেল? জাস্ট প্রেজেন্টেশন কোনো একটা ওয়েভফর্ম। অতএব এটা কিন্তু আমাদের কাছে অলরেডি নোনই বলতে পারো। তাহলে আননোন কোনটা? ফেজ ডিফারেন্স। এবং এই ফেজ ডিফারেন্সটা আমাদের এখানে খুব ডিটেলসে বুঝতে হবে। এবং এই ফেজ ডিফারেন্স বোঝার জন্য আমাদের কিন্তু 3টে স্টেজ স্টাডি করতে হবে, 3টে কেস স্টাডি করতে হবে, 3টে স্টেজ স্টাডি করতে হবে, 3টে ডায়াগ্রাম আঁকতে হবে। ক্লিয়ার? তাহলে প্রথমে 3টে ডায়াগ্রাম আমরা এই জায়গাটায় এঁকে ফেলি। খুব জায়গা নেবে তা নয়, মোটামুটি তুমি এখানে 3টে ডায়াগ্রাম ড্র করতে পারো। আমি খুব ব্যাপারটা পরিষ্কার জলের মতো করার জন্য 3টে ডায়াগ্রামে তোমাদের শো করাচ্ছি। অনেকের জায়গায় একটা ডায়াগ্রামেও শো করে। ঠিক আছে? যেভাবে আমি ড্র করছি বাবা, সেইভাবেই তোমরা প্রত্যেকে ড্র করবে। এটার ক্ষেত্রে একটু এদিকে জায়গা ছাড়বে, কারণ আছে ক্রমশ প্রকাশ। ফার্স্টে সাইনোসয়েডাল ওয়েভফর্মগুলো এঁকে ফেলো। খুব বড় করে আঁকার দরকার নেই, ছোট ছোট করে আঁকলেই চলবে। সরি, সবগুলো আই, হ্যাঁ, আমার সেই আই নিয়েই চলছি, আমি আই লিখছি, তোমরা যে কোনো ভ্যালু নিয়ে করতে পারো। আর এগুলো সব ওমেগা টি, হ্যাঁ, এগুলো ওমেগা টি। ক্লিয়ার? 3টে ইনস্ট্যান্ট, তার মানে নিশ্চয়ই 3টে নাম আছে, সেগুলো আমি পরবর্তী ক্ষেত্রে বলবো এবং দরকার পড়লে তোমরা সেগুলো নোট করবে। আমি 3টে এইবার ওয়েভ ফর্মের সঙ্গে আরও 3টে ওয়েভ ফর্ম 3টে পজিশনে শো করাচ্ছি, তোমরা একটু ঠান্ডা মাথায় ফলো করো। বোঝা গেল? ব্লু কালারের যে ওয়েভ ফর্মটা ধরো রয়েছে, এটাকে আমি কারেন্ট বলেছি, আর রেড কালারের যেটা ড্র করছি সেটা হচ্ছে ভোল্টেজ। তার মানে এখানে ভোল্টেজও থাকবে, তাহলে ভোল্টেজও দিয়ে দাও পাশে কমা দিয়ে।
রেড কালারেরটা কারেন্ট, সরি ব্লু কালারেরটা কারেন্ট, রেড কালারেরটা ভোল্টেজ। ইনস্ট্যান্ট দেখো 0 পাই 2 পাই, 0 পাই 2 পাই করে নিতে পারো, 0 পাই 2 পাই করে নিতে পারো এইভাবে। জাস্ট এ মিনিট, এখানে এটাকে ফ্লিপিং করা দরকার। ফার্স্টে দেখো এই ওয়েভ ফর্মটাতে দুটো ওয়েভ ফর্ম একই সময়ে শুরু হয়েছে, একই সময়ে জিরোতে পৌঁছেছে, আবার দুটো ওয়েভ ফর্ম একই সময়ে পিক পজিটিভ, একই সময়ে পিক নেগেটিভ, একই সময়ে পজিটিভ একই সময়ে নেগেটিভ পিকে যাচ্ছে। এবং দুটো ওয়েভ ফর্মের মধ্যে দেখো শুধুমাত্র ম্যাগনিটিউডের হেরফের দেখা যাচ্ছে, একটা ছোট একটা বড় দেখা যাচ্ছে, সেটা ঠিক কথা, কিন্তু শুরু এবং শেষ একই সময়। তার মানে এখানে কোনো ফেজ ডিফারেন্স নেই। মানে এখানে যদি আমি বলি ফেজ ডিফারেন্স, মানে যদি আমি এখানে বলি ফেজ ডিফারেন্স যদি আমি বলি, যেটাকে আমরা আলফা দিয়ে ডিনোট করেছি, আলফা, ফেজ ডিফারেন্স কত? 0। ফেজ ডিফারেন্স এখানে হচ্ছে 0, ঠিক আছে? তার মানে এটা হচ্ছে 0 ডিগ্রি, মানে ফেজ ডিফারেন্স নেই, নো ফেজ ডিফারেন্স। এবার এটার ক্ষেত্রে ধরো ওয়েভ ফর্মটা সেকেন্ড পিকচারে আমি একটু দেরি করে শুরু করলাম। এটা দেরি করে শুরু করেছি, এটা হচ্ছে কারেন্টের, এটা হচ্ছে ভোল্টেজের। এখানে দেখো ফেজ ডিফারেন্স দেখা যাচ্ছে কত আমি তো জানি না। ধরো এখানে ফেজ ডিফারেন্স আলফা নট ইকুয়াল টু 0 ডিগ্রি, আলফা ইজ নট ইকুয়াল টু 0 ডিগ্রি। বোঝা গেল? ফেজ ডিফারেন্স এক্সিস্ট। আচ্ছা, এইবার 3 নম্বর পিকচারে এসো। এখানে ওয়েভ ফর্ম, রেড ওয়েভ ফর্মটা একটু আগে শুরু হয়েছে, আগে শুরু হয়ে আগে শেষ। রেড কালারেরটা যথারীতি ভোল্টেজ, ব্লু কালারেরটা যথারীতি কারেন্ট, এবং এখানে ফেজ ডিফারেন্স এক্সিস্ট। তার মানে ফেজ ডিফারেন্স আলফা নট ইকুয়াল টু 0 ডিগ্রি। তাহলে দুটোতেই দেখা যাচ্ছে আলফা নট ইকুয়াল টু 0 ডিগ্রি। এলে দুটো কি একই জিনিস? ন। এটাতে আর এটাতে একটা ডিফারেন্ট যে রয়েছে সেটা কিন্তু একটা কনসেপচুয়াল রিজন আছে, এবং সেগুলো যদিও আমরা ইন ফিউচার আলোচনা করব, তবে এখানে ডিফারেন্সটাকে আমাদের অল্প হলেও আলোচনা করা দরকার। ঠিক আছে? এখানে দেখা যাচ্ছে ভোল্টেজটা দেরিতে শুরু করছে, কারেন্টটা তার আগে শুরু হয়ে গিয়েছে। এখানে ভোল্টেজটা আগে শুরু করেছে, কারেন্টটা কিন্তু তার পরে শুরু হয়েছে। আর এখানে ভোল্টেজ আর কারেন্ট দুটো একই সঙ্গে শুরু হয়েছে। তার মানে এদের রিপ্রেজেন্টেশন আমাদের বোঝা উচিত, এদের রিপ্রেজেন্টেশন আমাদেরকে যেটা ক্লিয়ার করা উচিত, দ্যাট ইজ কনসেপ্টটা ক্লিয়ার করা উচিত, এবং সেটা আমাদের কিছু প্রেজেন্টেশনের মাধ্যমে আমি ক্লিয়ার করছি নেক্সট পেজে গিয়ে। ওকে, প্রেজেন্টেশনটা কীভাবে করা যাবে? প্রথম ওয়েভ ফর্মটাতে কী ছিল? প্রথম ওয়েভ ফর্মটা একটু দেখো। প্রথম ওয়েভ ফর্মটাতে ছিল দুটো ওয়েভ ফর্ম হচ্ছে মার্জ করেই আছে, মানে মার্জ বলবো না, দুটো ওয়েভ ফর্ম, এর মধ্যে কোনো ফেজ ডিফারেন্স নেই। তাহলে এক্ষেত্রে ভোল্টেজ আর কারেন্টের ওয়েভ ফর্ম কীরকম লেখা যেতে পারে একটু দেখো কীভাবে লেখা যেতে পারে। ঠিক আছে, জাস্ট এ মিনিট। কীভাবে লেখা যেতে পারে ভোল্টেজ আর কারেন্টের ওয়েভ ফর্ম? যদি আমি একটু ফলো করো, যদি আমি এইভাবে দেখি, স্পেসটা অ্যাডজাস্ট হচ্ছে না, এই যদি এইভাবে ফলো করি, দুটোর মধ্যে দেখো লক্ষ্য করে কী হচ্ছে, সমান তো? তাহলে আমি যদি ভোল্টেজে বা কারেন্টের ওয়েভ ফর্মে কারেন্টের ওয়েভ ফর্মটাকে স্ট্যান্ডার্ড ধরি, তাহলে কারেন্টের ওয়েভ ফর্মটা আমি কী লিখে থাকি? আমরা
কী লিখে থাকি বলো, আই এম সাইন ওমেগা টি। আচ্ছা, ভি কী হয়েছে, ফার্স্ট কেস ফেজ ডিফারেন্স 0, তাহলে ভি উইল বি সেম ভি এম সাইন ওমেগা টি। তার মানে এইটা হচ্ছে আলফা ইকুয়াল টু 0 ডিগ্রি। এই ধরনের যখন কেস হবে তখন কি নাম সেটাও আমাদের আলোচনা করা দরকার। এইবারে আমি 3 নম্বরে আসি, 3 নম্বর না 2 নম্বরে আসি। 2 নম্বরে কারেন্টের ওয়েভ ফর্মটাকে স্ট্যান্ডার্ড ধরো, আই এম সাইন ওমেগা টি। ভোল্টেজের ওয়েভ ফর্মটা কিন্তু একটু দেরি করে শুরু হচ্ছে, এই দেখো দেরি করে শুরু হয়েছে, কত কত আলফা। তাহলে এখানে কি লিখব, দেরি করে শুরু হয়েছে সাইন, কী হবে বলো, সাইন ওমেগা টি মাইনাস আলফা। বোঝা গেল? কেন এখানে কিন্তু ফেজ ডিফারেন্স রয়েছে, তাহলে কি হবে, সাইন ওমেগা টি মাইনাস আলফা। এটা কিন্তু ফেজ ডিফারেন্স রয়েছে, এখানে আমার আলফা নট ইকুয়াল টু 0 ডিগ্রি। 3 নম্বর কেসে আবার সেই আগের মতো করে কারেন্টটাকে স্ট্যান্ডার্ড ধরে নাও, আই ইকুয়াল টু আই এম সাইন ওমেগা টি, স্ট্যান্ডার্ড না রেফারেন্স। ভি কী হয়েছে, আগে শুরু হয়েছে, এক্ষেত্রে আমি কিভাবে লিখছি, সরি ভি এম সাইন ওমেগা টি, বলো লজিক ইউজ করো, প্লাস আলফা। এক্ষেত্রেও কিন্তু আলফা নট ইকুয়াল টু 0 ডিগ্রি। এই যে 3টে ইকুয়েশন রিপ্রেজেন্টেশন পাচ্ছ এই 3টে ওয়েভ ফর্মের জন্য, তাহলে নিশ্চয়ই তাদের 3টে নাম আছে। এখানে আলফা দেরি করে মানে মাইনাস, এখানে আলফা প্লাস, এক্ষেত্রে ভোল্টেজ দেরি করে শুরু হয়েছে, এখানে ভোল্টেজ আগে শুরু হয়েছে। এইগুলোর মধ্যে সার্কিটের একটা ডিফারেন্ট নেচার পাওয়া যাচ্ছে। এখানে ফেজ ডিফারেন্স নেই, তার মানে এই ধরনের সার্কিটগুলোকে আমরা বলি পিওরলি রেজিস্টিভ সিকেটি। সিকেটি মানে সার্কিটের শর্ট ফর্ম। এটা হচ্ছে পিওরলি বলা উচিত নয়, পিওরলি কথাটা বলা একদমই উচিত নয়। এটাকে আমরা সাধারণত বলবো ইন্ডাকটিভ, কারণ এটা আমরা পরবর্তী ক্ষেত্রে আলোচনা করব, ইন্ডাকটিভ সার্কিট। আর এটার ক্ষেত্রে ভোল্টেজ পরে শুরু হয়েছে, আর এটা ভোল্টেজ আগে শুরু হয়েছে, সেটার ক্ষেত্রে বলবে ক্যাপাসিটিভ। ক্যাপাসিটিভ পিওরলি কথাটা বলবে না কিন্তু, হ্যাঁ আমি এটা ভুল লিখছিলাম। এক্ষেত্রে ভোল্টেজ পরে শুরু করেছে, এক্ষেত্রে ভোল্টেজ আগে শুরু করেছে, তাই এটা ক্যাপাসিটিভ, এটা। এবং ইন্ডাকটিভ সার্কিটটাকে আমরা কি বলি, ল্যাগিং, ল্যাগিং ইন নেচার। হ্যাঁ, এক্ষেত্রে আমাদের ল্যাগিং করছে, ল্যাগিং। আর এটার ক্ষেত্রে আমার কি হচ্ছে, লিডিং। এগুলো আমরা কিন্তু টার্মগুলো ভালো করে এখানে নজর করছি। এখানে কে কাকে ল্যাগ করছে, এখানে ভোল্টেজ ল্যাগস আই, ভি ল্যাগস আই বাই অ্যান অ্যাঙ্গেল আলফা। আর এখানে ভি আগে শুরু হচ্ছে, তার মানে ভি লিড করছে, ভি লিডস আই বাই অ্যান অ্যাঙ্গেল আলফা। বোঝা গেল? এইগুলো কিন্তু আমরা ওয়েভ ফর্ম থেকে পাচ্ছি। এর ডিটেল স্টাডি আমরা ইন ফিউচার করব। ঠিক আছে, আজকে এই জায়গাটায় আমি লেকচারটা শেষ করছি। আর এরপরে আমরা শুরু করব পাওয়ার আর পাওয়ার ফ্যাক্টর। ঠিক আছে, এবং সেটা আমাদের আরও বেশি ইম্পর্টেন্ট একটি টপিক। থ্যাংক ইউ ভেরি মাচ। সমস্ত লেকচার তোমরা প্লেলিস্ট বরাবর ফলো করবে। কোনো লেকচারকে বাদ দিয়ে পরের লেকচারে গেলে কিন্তু ব্যাপারটা ক্লিয়ার হবে না। ওকে, থ্যাংক ইউ টু অল ওয়ান্স এগেন।